জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ভেনেজুয়েলায় হামলার বিষয়ে মন স্থির করেছেন ট্রাম্প। এবারে জানিয়ে দিব পারস্য উপসাগরে রহস্যজনক ট্যাঙ্কার জব্দ করল ইরান। আরও জানাবো ভয়াবহ সংকটে ইরান মসজিদে দোয়া। এদিকে রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ জানাচ্ছে লেবানন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভেনেজুয়েলায় হামলার বিষয়ে মন স্থির করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার মন স্থির করছেন। তবে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। শনিবার সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে পারছি না এই পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে, তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি। ট্রাম্পকে যখন সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন এসব বলেন ট্রাম্প। তিনি বলেন, মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে, তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প। মেক্সিকো নিয়ে আমাদের সমস্যা আছে, আমাদের কলম্বিয়ার সাথে সমস্যা রয়েছে, আমরা খুব ভালো পদক্ষেপ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে আমাদের দেশে মাদক আসা এখন আগের চেয়ে অনেক কমে গেছে। গত 2 মাসে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পরিবহনের দাবি করা কমপক্ষে 21টি জাহাজে মারাত্মক হামলা চালিয়েছে, যদিও তারা চোরা চালানের সাথে জড়িত থাকার প্রমাণ দেয়নি, যার ফলে 80 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ভেনেজুয়েলা সম্প্রতি হামলার প্রতিক্রিয়ায় সারা দেশে নিয়মিত সামরিক ইউনিট এবং বেসামরিক মিলিশিয়াদের একত্রিত করছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেছেন আমেরিকা আমাদের গোলার্ধ থেকে মাদক সন্ত্রাসীদের অপসারণের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে একটি নতুন মিশন শুরু করবে। হেগসেথ এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং যুদ্ধ বিভাগ তা বাস্তবায়ন করছে। পারস্য উপসাগরে রহস্যজনক ট্যাঙ্কার জব্দ করল ইরান। পারস্য উপসাগরে রহস্যজনক ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ট্যাঙ্কার জব্দের ঘটনা এটি। ট্যাঙ্কারটিতে অনুমোদনহীন কার্গো পরিবহনের অভিযোগ করা হয়েছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পারস্য উপসাগরের জলসীমায় সিঙ্গাপুরগামী পেট্রোকেমিক্যাল কার্গোবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এর একদিন আগে মার্কিন কর্মকর্তা ও সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছিল ইরানি বাহিনী ওই তেলবাহী ট্যাঙ্কারটিকে থামিয়ে ইরানের আঞ্চলিক জলে সরিয়ে নিয়েছে। জুন মাসে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী হামলার পর এটাই প্রথম ট্যাঙ্কার জব্দের ঘটনা। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায় ট্যাঙ্কারটি অনুমোদনহীন কার্গো বহনের কারণে বিধি লঙ্ঘন করছে, তবে লঙ্ঘনের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সামুদ্রিক সূত্র জানিয়েছে তালারা নামের মার্শাল আইল্যান্ডস ফ্ল্যাগযুক্ত ট্যাঙ্কারটি আরব আমিরাতের উপকূলের কাছে চলাচল করছিল। এটি শারজাহ থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে উচ্চ সালফারযুক্ত গ্যাস অয়েল বহন করছিল। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানায় শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে তারা এই ট্যাঙ্কারটির সঙ্গে যোগাযোগ হারায়। প্রতিষ্ঠানটি নিরাপত্তা সংস্থা ও জাহাজের মালিকের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। জাহাজটির মালিকানায় রয়েছে সাইপ্রাস ভিত্তিক পাশা ফাইন্যান্স। ভয়াবহ সংকটে ইরান মসজিদে দোয়া। ভয়াবহ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে ইরান। দেশটির দশকের অন্যতম ভয়াবহ খরার মধ্যে রয়েছে। পরিস্থিতি উত্তরে মসজিদে বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে ইরানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত ইমাম জাদে সালেহ মসজিদে শত শত মানুষ বৃষ্টি প্রার্থনার জন্য জড়ো হন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এবছর তেহরানে বৃষ্টিপাত 100 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশের অর্ধেক প্রদেশে দীর্ঘ কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তীব্র পানি সংকট মোকাবিলায় সরকার রাজধানী তেহরানের 1 কোটি বাসিন্দার জন্য পর্যায়ক্রমে পানির সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পানির খরচ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারের নামাজে নারী পুরুষ পৃথক স্থানে ইসলামিক রীতিনীতির অনুসারে দোয়া করেন।
নারীরা হিজাব পরে আলাদা এলাকায় অবস্থান করেন আর পুরুষরা মূল নামাজ স্থলে বৃষ্টি প্রার্থনার দোয়া করেন। এর আগে চলতি সপ্তাহে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRNA জানায় তেহরানের প্রধান খাবার পানির উৎস 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাত পারসা বলেছেন, শহরের প্রধান জলাধারার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র 1,40,00,000 ঘনমিটার পানি রয়েছে। বর্তমানে এটি মাত্র আর 14 দিন তেহরানকে পানি সরবরাহ করতে পারবে। তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খাবার কবলে পড়ছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। সংবাদ মাধ্যমের মতে আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না হয় তাহলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে। রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি। কাতারের দোহায় কঙ্গো সরকারের সঙ্গে কঙ্গো রিভার অ্যালায়েন্স একটি নতুন শান্তি চুক্তি সই করছে। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা ফ্রেমওয়ার্ক ফর পিস নামের এই সমঝোতা মূলত সাধারণ মানুষের সুরক্ষা, মানবাধিকার, বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন এবং জাতীয় পুনর্মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি পুরো শান্তি প্রক্রিয়ার ভিত্তি নথি হিসাবে কাজ করবে। সামনে যুদ্ধবিরতি আরও দৃঢ় করা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান সরানো, মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং যোদ্ধাদের পুনর্বাসন, এসব নিয়ে আলাদা প্রযুক্তিগত নথি ও বাস্তবায়ন রোডম্যাপ তৈরি করা হবে। কাতার গত এপ্রিল থেকে কঙ্গো সরকার ও M23 সংশ্লিষ্ট জোটের মধ্যে একাধিক দফা আলোচনা আয়োজন করে আসছিল। জুলাইয়ে উভয় পক্ষ একটি যৌথ নীতিমালা গ্রহণ করে এবং সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণের প্রক্রিয়াতেও সম্মত হয়। তবে সংঘাতের মূল কিছু বিষয় এখনও অমীমাংসিত। এর মধ্যেই পূর্ব কঙ্গোর পরিস্থিতি আবারও সহিংস হয়ে উঠেছে। নর্থ কিভ প্রদেশে ইসলামিক স্টেট ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলার কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, শুধু গতকালই এসব আক্রমণে অন্তত 28 জন প্রাণ হারিয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে সহিংসতাপূর্ণ এই অঞ্চলে স্থায়ী শান্তির সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ জানাচ্ছে লেবানন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল ব্লু লাইন অতিক্রম করে লেবাননের ভেতরের কংক্রিটের বাঁধ নির্মাণ করছে। এই অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, জাতিসংঘের পর্যবেক্ষকদের মাধ্যমে যাচাই করা প্রমাণসহ একটি অভিযোগ ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রমাণে দেখা গেছে, ইসরায়েলি নির্মাণের কারণে লেবাননের 4000 বর্গমিটারের বেশি জায়গা প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে, যা ইসরায়েল অস্বীকার করছে। প্রেসিডেন্টের এই কার্যালয় জানায়, জাতিসংঘের পর্যবেক্ষকদের মাধ্যমে যাচাই করা প্রমাণসহ একটি অভিযোগ ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রমাণে দেখা গেছে, ইসরায়েলি নির্মাণের কারণে লেবাননের 4000 বর্গমিটারের বেশি জায়গায় প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে, যা ইসরায়েল অস্বীকার করছে। প্রেসিডেন্ট আউন আরও বলেন, লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলের সামরিক কার্যক্রম ও নির্মাণ কাজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 1701 লঙ্ঘন করছে। এই রেজুলেশনই 2006 সালে লেবানন ইসরায়েল যুদ্ধের পর ব্লু লাইনকে অস্থায়ী সীমানা হিসাবে নির্ধারণ করে। 2024 সালের 27 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও এখনও ইসরায়েলি সেনারা লিতানির দক্ষিণে 5টি স্থানে অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে এমনকি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠেও বিমান ও কামানের হামলা চালাচ্ছে তারা। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত 350 জনের বেশি নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছেন। 2025 সালের 3 নভেম্বর পর্যন্ত লেবানন ইসরায়েলের 4527টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করছে। এর মধ্যে রয়েছে 836টি বিমান হামলা, 192টি কামানের গোলাবর্ষণ, 259টি স্থল অনুপ্রবেশ, 117টি ধ্বংসযজ্ঞ, 116টি ফ্লেয়ার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার, 385টি বিস্ফোরক সংক্রান্ত ঘটনা এবং 435টি সরাসরি গুলিবর্ষণের ঘটনা।